আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই লিমা আপুকে নিয়ে এর আগে একটি প্রতিবেদন করেছি। তিনি যখন ক্লাস 9-এ পড়েন তখন একটি ছেলের সাথে তার রং নাম্বারে পরিচয়, হয়তো ছেলেটা তার বিস্তারিত সবকিছু জানতেন, কিন্তু হয়তো লিমা আপু কিন্তু তার বেশি কোনো কিছু না জেনে তার প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলছেন। বিয়ে করার পরে তাদের বাড়িতে যখন গিয়েছেন তখন অন্য একটি মেয়ে যখন তার ফোনে কল দিয়েছেন, এরপরে কি ঘটেছিল আমরা সেই বিষয়গুলো শুনবো। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে কথা বলবেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এর আগে তো আপনি বলছেন যে আপনার নাম্বারে একটি কল আসছে, তারপরে আপনি সেই নাম্বারটি মুখস্থ করে তারপরে কি ঘটেছিল একটু বলেন তো আমাদেরকে। হ্যাঁ, তারপর মেয়েটা যখন আমাকে বলে, তো উনি তখন মানে কাজ করতো আর কি। তা আমি ওনাকে ফোন দেই শুক্রবার। তা মেয়ে বলতেছে যে আপনি যদি বিশ্বাস না করেন আপনার হাজবেন্ডকে আমার সামনে নিয়ে আসেন, নিয়ে আসলে আপনার হাজবেন্ড তো সামনাসামনি দাঁড়ায় আমার সাথে মিথ্যা কথা বলতে পারবে না, কিন্তু এখন তো মিথ্যা কথা বলবে। তা আমি ওনাকে না বইলা বলতেছি যে আমার সাথে চলেন। বলতেছে কোথায়? আমাকে আম্মু তো কিছু জিনিসপত্র পাঠাইছে, ওই জায়গাটার নাম আসলে এখন তো ওইখানে যাব। বলতেছে আচ্ছা চলো। তা আমি তাকে নিয়ে মানে তাকে কিছু না বললে আমি গেলাম। যাওয়ার পর তারপর উনি আমাকে বাসের মধ্যে জিজ্ঞেস করতেছে কোথায় যাইতেছো। তার উপরে আবার মেয়ে ফোন দিতেছে যে আপু আপনি থাকবেন তো, আপু আপনারা আসতেছেন? আমি কই হ্যাঁ আমি আসতেছি। আপনি থাকবেন তো? কই হ্যাঁ থাকবো। তো আমার হাজবেন্ড জিনিসটা বুঝা ফেলে, বুঝা তারপরে আমার কাছ থেকে নাম্বার নিয়ে বলতেছে কি যে ও তোমার সাথে আমার সবকিছু হয়েছে না, তোমার সাথে আমি রিলেশন করি, আচ্ছা ঠিক আছে আমি তোমার মামাকে এসে এখনই বলতেছি যে আপনার ভাগ্নে এরকম এরকম হয়েছে। তো মেয়ে মানুষ যেহেতু, মেয়ে তো আর তার ফ্যামিলি জানুক সেটা তো আর চাবে না। তো মেয়েটা কি করছে, ফোন কাইটা আর রিসিভ করে না। যে যদি আয়সা যদি সত্যি ও তো আমাদের বাসা চিনে, যদি এসে বলে দেয় তো সেই বয় আর মেয়েটার ফোন রিসিভ করে না। তো আমি ফোন দেই ফোনটা রিসিভ করে না। তো আমি বলতেছি যে আপনার মেয়েটাকে এরকম ভাবে ট্রিট করলেন কেন? আপনি যদি কিছু না করতেন আপনি সামনাসামনি যাইতেন, যে আমার সাথে প্রমাণ করাইতেন। কারণ না, মেয়ে যদি ওরকম কিছু হইতো তাহলে তো মেয়ে বলতোই আমাকে, আর তোমার সামনে তো আসতোই। তো এখন আমি ভয়ে পালাই গেছো, তা ব্যাপারটা আমার খারাপ লাগছে। তা আমি বলতেছি কি আমি আর আপনাদের বাসায় যাবো না, আমি বাসায় চলে যাবো। তো উনি কি করলো, রাস্তা থেকে আমাকে জোর করে টাইনে ওনাদের বাসায় নিল। নেওয়ার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি এরকম এরকম করতেছেন, আমি আপনাকে এত বিশ্বাস করে আসলাম, আগে পরে যাই করছেন যেটাই হয়েছে হয়েছে, কিন্তু এখন আপনাকে এত বিশ্বাস করে আপনি এটা কিভাবে করলেন? আপনার তো আমার সাথে রিলেশন ছিল, তো রিলেশন থাকা অবস্থায় এই বিশ্বাস নিয়ে তো আপনার কাছে আমি আসছি, তারপর আপনার এত কিছু সেটা কেন? তো উনি কি করলো, রাগের মধ্যে আমাকে একটা থাপ্পড় দিচ্ছে বাসার ভিতরে। ওই মেয়ে আপনি আপনার স্বামী কি মুখোমুখি হতে পারেন? না না, হতে পারি না। আমার হাজবেন্ড এর আগেই মানে ওই মেয়েকে মানে ট্রিট করছে, সে বুঝতে পেরেছে আচ্ছা, তারপরে তো উনি আমাকে থাপ্পড় মারি। প্রথম থাপ্পড় মারাতে আমার বিষয়টা খুব খারাপ লাগে, যে যাকে আমি ভালোবেসে এত দূর পর্যন্ত আসলাম, যাক যে সে এরকমটা করলো, তার উপরে মানে আমাকে বলতে পারতো যে না আমি ভুল করছি, যা করছি আগে করছি, সেটা না করে উনি আমার গায়ে হাত তুললো। তা আমি বাসার থেকে মানে তাদের বাসার থেকে মানে নিচে নেমে গেছি যে আমি বাসায় চলে যাবো। তো উনি আমাকে কি করছে, মানে জোর করে মানে টাইনা কেচে কেটে থেকে নিচের থেকে টাইনা উনি আমাকে মানে বলতেছে যা ঘরে যা, তুই কোথাও যেতে পারবি না। মানে এরকম পুরুষ মানুষের সাথে তো আর জোর করে পারা যায় না। তো উনি আমাকে জোর করে বাসায় নিয়ে যায়। তা আমি ভাবলাম যে আজকে তো ফ্যামিলির কাছে যে বলবো, ফ্যামিলি তো বলবো গেছিস কেন, কারণ আমার ফ্যামিলি আমাকে অনেক নিষেধ করছে, আমি শুনিনি। তা আমি কি করলাম যে ডিসিশন নিলাম যে আমি মরে যাবো, কারণ একটা মানুষকে ভালোবাসা যেহেতু এতটা ধোকা আমার খাইতে হয়েছে, যাকে আমি মরে যাবো। তো আমি কি করলাম, ওনাদের দরজা মানে লাগাই দিলাম। তা আমার শ্বশুর শাশুড়ি দরজা মানে ভাইঙা আমাকে বের করছে। করার পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছু না বললাই বা কিছু জিজ্ঞেসও করলো না যে কেন কি হয়েছে তোমাদের মধ্যে আমাদেরকে বলো। সে কি করলো, তার বাবাও আমাকে মারলো, তার মাও মারলো, মানে সেও আমাকে মারলো। মানে আপনার শ্বশুর শাশুড়ি আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, মানে কেন আমি দরজা লাগালাম, কেন মরতে গেলাম, তাদের কি ফাঁসাইতে চাই, মানে এরকম চিন্তা ভাবনা। আমি কেন মরতে গেছি সেটা একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। তারপরে আশেপাশের মানুষ জড়ো করলো যে আমি খারাপ, আমি সেই মেয়ে চলে আসছে বাসার থেকে, আমার ছেলেরা বুঝায়া শোনায়া, মানে এই ধরনের কথাবার্তা। তো আমি যে কারোর বলবো বা কারোর ফোন দিব, আমার ফ্যামিলি তখন আমার সাথে কোনো মানে যোগাযোগ ছিল না এতটা। তো আমি কারে বলবো, তো যাই হোক বলতেছে যে ডিভোর্স দিয়ে ফেলবো। তা আমার হাজবেন্ডও বলতেছে আচ্ছা ঠিক আছে ওরে আজকে ছাইড়া দিব, দেখি ও কি করে। তা আমার ফ্যামিলির লোকেরা ফোন দিল যে এমন এমন আপনার মেয়েরা এসে নিয়ে যান, আপনার মেয়ে এরকম এরকম করতেছে। তা আমার আম্মুরে ফোন দিলাম। তা আমার আম্মু বলতেছে কি হয়েছে। তা আমার আম্মুরে সবকিছু বললাম, খুইলাম। তা আমার আম্মু বলতেছে যে ও
ওরা আজকে আমার মেয়েরা পায়া মানে সবাই মিলাই করলো, ওরা জিজ্ঞেস করলো না, ও নাই তো করছে, কিন্তু ওর বাবা মা তো উচিত ছিল যে জিজ্ঞেস করার যে কেন তোমার কি হয়েছে, তা আমার কিছু জিজ্ঞেস করলো না। পরে যাই হোক এটা মানে ও আবার আমার পায়ে হাতে ধইরা যে যাই হয়েছে ভুল হয়েছে মাফ করে দাও এই সেই, তা হাজবেন্ড হয়ে যদি পায়ে ধরে যতই হোক মানে, তো আমি ভাবলাম যে যাক যাই হয়েছে আবার একটা সুযোগ দিই, তো দিলাম। তো উনি মানে আমার এর মধ্যে আবার এর 2-3 মাস পরে আমি কনসেপ্ট করি, তো উনি কাজকাম করেন, তো কাজকাম করেন, একটা বাচ্চা হইব কিভাবে চলবে কিভাবে সিজার করাবে মানে সবকিছু চিন্তা ভাবনা মিলায় মানে ওনারে ড্রাইভিং শিখাইলাম মানে আমার আব্বুরে দিয়া। তো আমার আম্মু আবার ড্রাইভিং করার জন্য লাইসেন্স করাইলো, তারে টাকা দিল, মানে তার ফ্যামিলি থেকে কোনো সহযোগিতা তারা কেউ আমার করে নাই, তো সম্পূর্ণ আমাদের ফ্যামিলি থেকেই করলো। তারপর উনি কাজকাম করতে চায় না। তা আমার মেয়ে যখন মানে হইব তার 1 মাস আগে আমার আম্মু আমার ব্যাংকে 1,20,000 টাকা পাঠায় যে এই টাকাটা তোমার ব্যাংকে রাখি, আর রাখি কি মানে আমার যদি প্রয়োজন হয় তারপর আবার তুমি দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে তুমি আমার ব্যাংকে রাখবা তোমার টাকা। তো রাখলো, রাখার পরে তো আমার হাজবেন্ড বলতেছে কি যে আমার তো কোনো কাজ কাম নাই, আম্মুর টাকা তো ব্যাংকে পড়েই আছে, তো একটা কাজ করি এটা তো যে কোনো একটা ব্যবসা দেই, আম্মু চলতে পারলো, আমার যেহেতু ছেলে নাই। আর আপনার আম্মু কোন দেশে? আমার আম্মু দুবাই থাকে। দুবাই ছিল, আচ্ছা হ্যাঁ জি। তারপরে তো আমার আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম তোমার জামাই তো এই কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো, আমার যেহেতু ছেলে নাই আর আমার মানে মেয়ের জামাই আমার ছেলে, তো ওরা যদি কিছু করে তোমরাও চললে আমারও কিছু দিলা, কারণ আমার যেহেতু ছেলে না আমি কি করে খামো, টাকা টাকা থাকলে তো যে কোনো একটা কিছু তো করতে হইব। আমি আচ্ছা ঠিক আছে, তো দিল, উনি ব্যবসা করলো কইরা মানে উনি এই টাকা দিয়ে ঘর ভাড়া দেয়, এই টাকা দিয়ে খাওয়ায়, মানে এই টাকা দিয়ে সবকিছু মানে যাবতীয় যা আছে সবকিছু। তো দেখা যায় 2-3 মাস পরে এই টাকা শেষ। আচ্ছা মানে আপনাকে ব্যবসার কথা বলে সে 1,20,000 টাকা নিয়ে এই টাকা দিয়ে আপনাদের সংসার খরচ করে বা সে যা কিছু আমার সিজার হইছে সেখানে বাংছে মানে সম্পূর্ণ এই টাকা দিয়ে মানে উনি যা করার করছে, করার পরে এই টাকা শেষ। তো মানে আমার আম্মু বলতেছে যে টাকা কি বাইঙা ফেলছো, তা আমি আমার আম্মুরে ভয় বলতে পারিনি যে না আম্মু টাকা তো ভাঙি না, উনি তো ব্যবসা করতেছে কিছুদিন পরে নিতে হবে, এরকম ভাবে আমার আম্মুর আমি মানে বলি আর কি, সত্য কথা বলি না। তা আমার আম্মু মানে বিশ্বাস করে আমার খুব যে থাক মেয়ে যেহেতু বলছে এটাই সত্যি। তো এর মধ্যে আবার ওনার ফুফাতো ভাই মানে গাড়ি বিক্রি করবে আর কি, তো উনি যেহেতু ড্রাইভিং শিখছে, তা আমি আমার আম্মুকে বলি কি আম্মু ওনার ফুফাতো ভাই তো গাড়ি বিক্রি করবে, তো তোমার কাছে যদি টাকা থাকে গাড়িটা কম দামে তুমি কিনে নিতে পারো। তো বলতেছি কিনবো ঠিক আছে, কিন্তু এটা দেখশন করবে কে, যদি রিসার দায়িত্ব নেয় তাহলে আমি রিসাদে কিনা দেই, ও চললো আর মাসে দেখা যায় কিছু অ্যামাউন্ট আমাকেও দিল। তো আমার হাজবেন্ড বলে আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুরে বলো আমি যা ইনকাম করবো প্রয়োজন হলে আমার ড্রাইভার হিসাবে বেতন দিয়ে দিল, আর তার গাড়ি তার নামেই থাকলো। তো গাড়িটা যখন নেয় তখন উনি কি করে মানে আমার নামে নেয়, মানে আমার আম্মুর নামে না, বলতেছে তোমার নামে নাও, গাড়ি দেখা যায় কোনো একটা মায়ের খেলে বা কিছু হইলে কোনো ঝামেলা হইলে আম্মু তো আর বাইরে থেকে এসে সমাধান করতে পারবো না, আমার নামও নেওয়ার দরকার নেই, তোমার নামেই নাও গাড়িটা। আমি ভাবলাম আমি তো আর এত কিছু জানি না, তা আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে নেন, তা আমার নামে নিল। নেওয়ার পরে উনি এই গাড়ি দিয়া মানে কোনো কাজ কাম করে না, এই গাড়িটা বন্ধুদের সাথে ঘুরে ওই মানে আমাদেরকে ঘুরতে মানে কোনো কাজের প্রতি কোনো আগ্রহী নেই, গাড়িটা মানে কেনার পর থেকে মানে তার ঘোরার প্রতি নেশা, খালি ঘুরবে মানে কোনো আছে না যে ইনকাম করবে, ইনকামের কোনো নাই তার। পরবর্তীতে এই গাড়িটা মানে এরকম করতে করতে ওনার অনেক টাকা ঋণ হয়ে যায়, মানে গাড়ির কাজ কাম করায় ঘুরে ফিরে এই করে সেই করে মানে এগুলি করে ওনার অনেক টাকা ঋণ হয়ে যায়। তো ঋণ হওয়ার পরে তো আমার আব্বু ব্যাপারটা শুনে আমার আব্বু বলতেছে কি এই গাড়ি যতদিন থাকবে ততদিন কাজ করে তোরা পারবি না কুলাইতে, একটা কাজ করে গাড়িটা বিক্রি করে ফেল। তাই আমি বলতেছি আব্বু গাড়িটা বিক্রি করবো ঠিক আছে, কিন্তু এটা তো আম্মুর গাড়ি। তোর আম্মুর গাড়ি ঠিক আছে, তোরা দিছে না কয়রা কাটতে খাওয়ার জন্য, তো তুই করলি যে কোনো একটা অন্য একটা ব্যবসা করে দিতে বল, হয় একটা দোকান দিতে বল না যে কোনো একটা কিছু করতে বল, কিন্তু এই গাড়ি দিয়া জীবনে তোরা কুলাইতে পারবি না, বরং আরো ঋণ হইব। তো এই গাড়িটা আবার কি করলো, বিক্রি করলো। আমার আম্মু জানে না সেই ব্যাপারটা, মানে তার গাড়ি যে বিক্রি হয়েছে সেটা আমার আম্মু জানে না, মানে আমার আম্মুরে শুনে। এখন কি আপনার আমার সাথে আপনার সম্পর্ক আছে? আমার হাজবেন্ডের সাথে হ্যাঁ সম্পর্ক আছে বলতে নাই, মানে উনি 2-3 মাস হয়েছে উনি আমাকে রেখে চলে গেছে। আচ্ছা চলে গেছে, আপনি কি কোনো নতুন কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। আচ্ছা ভিডিওতে আসছেন কেন? ভিডিওতে আসছি মানে মূলত একটাই কারণ, আজকে আমার আম্মুর টাকার জন্য মানে উনি এই টাকাগুলি মানে সম্পূর্ণ টাকা নষ্ট করে ফেলছে, তা আমি আমার ফ্যামিলিকে বলতে পারতেছি না যে এই টাকাগুলি কি করছে, আর ওনাকে যদি বলতাম যে এই টাকাগুলি কি করছেন আপনি আমাকে বলেন, উনি আমাকে কিছুই বলে না।
বরঞ্চ আমার সাথে আরো টর্চারিং করতো, তোরে মাইরে ফেলবো, আমার গলা টিপা ধরতো, আমাকে মারধর করতো, মানে এই টাকার কথা বললেই উনি এরকম করতো। আচ্ছা, এখন কি আপনি কি আর্থিক সমস্যা আছে না কেন ভিডিওতে আসছেন? হ্যাঁ, আমি একটু আর্থিক সমস্যায় আছি। আমি মানে চাইতেছি যে আমার আম্মুর এই টাকাটা যদি কোনোভাবে আমি শোধ করতে পারি, তাহলে আমি মানে মইরেও আমি শান্তি পাবো। কারণ আমার আম্মু অনেক বিশ্বাস করে, মানে আমাকে বিশ্বাস করে টাকাগুলি দিছে। আপনার তো একটা বাচ্চা আছে। হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চারও কোনো দায় দায়িত্ব সে পালন করে না। আপনার স্বামী তো এখন নেই, বা ধরেন দেখা গেছে এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আপনাকে ভালো লাগে তখন কি করবেন? আসলে ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় এখন মানে কাজ করে না, কারণ বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, আপনি চাচ্ছেন আপনার পাশে কেউ দাঁড়ান, কেউ দাঁড়ান, এরকম কিছু। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। তো ফোন নাম্বারটা কি, ধরেন দেখা গেছে ফোন নাম্বারটা দেওয়ার পরে অনেক ভালো মানুষের কল দিবে, অনেক খারাপ মানুষের কল দিবে, আপনি কি নাম্বারটা দিতে রাজি? হ্যাঁ, রাজি। মানে কিন্তু যারা খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবে তাদের মানে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি অনেক মানে সমস্যার মধ্যে পড়ে আমি আজকে এই প্রতিবেদনের মধ্যে আসছি। তো তারা দয়া করে যাতে কোনো খারাপ ধরনের কমেন্টস আমাকে না করে। আচ্ছা, তাহলে নাম্বারটা কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ, নাম্বারটা কি বিকাশ করা আছে? নাম্বারে নগদ করা আছে। নগদ করা আর আছে। একটা বিকাশ নাম্বার আছে, সেটা মানে আমার বড় অপর। আচ্ছা, তাহলে আপনি কি যে নাম্বারটি নগদ করা আছে এই নাম্বারটি দিতে চাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনার সেই নাম্বারটা যদি আপনি বলতে চাচ্ছেন বলেন। 01866468983। আরেকবার বলেন। 01866468983। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অসহায় নারী, নারী উদ্যোক্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি এই বোনের গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে, দয়া করে কেউ খারাপ কথা না বলে যদি আপনাদের সম্ভব হয় তাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা যদি সহযোগিতা করেন, ভিডিওতে যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে একান্ত সহযোগিতা করবেন। এর জন্য যারা আমরা চ্যানেল কর্তৃপক্ষ আছি তারা কিন্তু এর দায়ভার নিব না, আর আমাদের সাথে যোগাযোগ না করে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।